চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। মুদ্রা সংগ্রহ একটি অত্যন্ত জনপ্রিয় শখ, যা বিশ্বজুড়ে চর্চিত হয় এবং প্রায়শই ইতিহাস, শিল্পকলা ও অর্থনীতির এক চমৎকার সংমিশ্রণ ঘটায়। খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে ২০২৬ ভারতের ধাতব মুদ্রার ইতিহাসের প্রায় প্রতিটি অধ্যায়ের সাক্ষ্য রয়েছে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের। বিশ্বের প্রতিটি দেশের অন্তত একটি করে মুদ্রা মিলিয়ে সংগ্রহে রয়েছে প্রায় ৪,০০০ নোট ও কয়েন। ছোটবেলা থেকে খুচরো ১ পয়সা ২ পয়সা দিয়ে সংগ্রহ শুরু। সংগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জানার আগ্রহ। ছোটোবেলায় যখন বাজার দোকান করতাম, তো তখন বাজার থেকে যে খুচরোগুলো ফেরত আসতো, সেগুলো কোনোটা চৌকো, কোনোটা স্ক্যালপড মানে পদ্ম আঁকা, এইগুলো দেখে আমার খুব আগ্রহ জন্মাতে আরম্ভ করলো এবং তখন ধীরে ধীরে আমি সেগুলোকে সংগ্রহ করতে আরম্ভ করলাম। সংগ্রহ করতে গিয়ে দেখলাম কোনোটার নিচে ফুটকি আছে, কোনোটার নিচে কিছু নেই, কোনোটার নিচে হয়তো একটা ছোট্ট চৌকো দাগ আছে, কোনোটার নিচে এইচ লেখা আছে। এগুলো আমাকে খুব কৌতূহলী করে তোলে এবং এগুলোর উত্তর পাওয়ার কোনো তখন উপায় ছিল না। খুব স্বাভাবিক, তখন তো ইন্টারনেটের যুগ নয়। তখন এগুলো আমি বিভিন্ন জায়গায় যখন শুনলাম যে প্রদর্শনী হয় বা খবরের কাগজের লেখা পড়ে জানতে পারলাম প্রদর্শনী হচ্ছে, সেখানে গিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করতে আরম্ভ করলাম। ইতিমধ্যে যত বয়স বাড়ছে তত ধীরে ধীরে সংগ্রহ বাড়ছে। এইটা করতে করতে আমার প্রথম সংগ্রহ শুরু এবং তারপরে যখন দেখলাম যে ঠিক আছে 1 পয়সা 2 পয়সা আছে, তাহলে একটা 1 টাকা চাই। 1 টাকা সহজে কেউ দিতে চাইতেন না, দাম বেশি। তো আস্তে আস্তে এইভাবে 1 টাকা 2 টাকা 5 টাকা করে করে সংগ্রহ শুরু হলো। কেউ জাহাজে চাকরি করেন, তার বাড়িতে গিয়ে যদি পয়সা দেন একটা কিছু বিদেশি পয়সা, এইভাবে ধীরে ধীরে বিদেশি পয়সা জোগাড় করা শুরু হলো। যে কোনো সংগ্রহের একটা খুব সাধারণ নিয়ম আছে। সেই নিয়মটা হলো হাতের কাছে যেগুলো আছে আগে সেগুলো সংগ্রহ করো, তারপরে ধীরে ধীরে পিছোতে শুরু করো। তো এ ব্যাপারে আমিও ব্যতিক্রম নই। হাতের কাছে যেগুলো ছিল সেগুলো প্রথম সংগ্রহ শুরু করলাম। ধরুন এই মুদ্রাগুলো দেখুন, এই মুদ্রাগুলো একদম শুরুর দিকের আমার সংগ্রহ। মেশিন আসার ফলে পুরো পৃথিবীটাই বদলে গেছে। তার ফলে এখন এই মেশিন কাউন্টিংয়ের জন্য সমস্ত পয়সাই গোল, আগে তেমন ছিল না। দেখুন আমি একটা পয়সা দেখাই আপনাকে, এটা একটা 10 পয়সার কয়েন, আর তার পাশে আরও একটা রেখেছি, এটাও 10 পয়সার কয়েন। দুটোর আকার একরকম কিন্তু মাপ আলাদা, এবং তার পাশে আরও একটা কয়েন রাখছি 20 পয়সার কয়েন। এইটা দেখুন, এটা হচ্ছে 6 কোনা। তো এই মুদ্রার যেই নানা রকম বিচিত্র আকার আকৃতি, এই আকার আকৃতিও একসময় আমাকে মুদ্রা সংগ্রহে আকৃষ্ট করতে থাকে এবং তখন আমার মনে হয় আচ্ছা কত রকম আকারের মুদ্রা হতে পারে, কত রকম আকৃতির মুদ্রা হতে পারে। সেই রকমভাবে এই আকার আকৃতির মুদ্রা সমৃদ্ধ হতে থাকে আমার সংগ্রহে। প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক সীমানা ও প্রশাসন ভাঙা করার ইতিহাসের সাক্ষী এমন তিনেক মুদ্রার সঙ্গে জাপান ও জার্মানির স্বল্পস্থায়ী উপনিবেশের বিভিন্ন ধরনের মুদ্রার সংগ্রহ রয়েছে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের। ইউরোপের পুরনো মুদ্রা সংগ্রহ, এইটা করতে গিয়ে খুব আশ্চর্য হলাম। তখন দেখলাম যে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সময়কালের মধ্যে ইউরোপে যে ভাঙা গড়া হয়েছে তার বিপুল ছাপ পড়েছে তাদের মুদ্রায়। আপনাকে তাদের কয়েকটা আমি দেখাচ্ছি, দেখালেই বুঝতে পারবেন কেন আমি আগ্রহী হলাম এই ধরনের মুদ্রা সংগ্রহে। এই যে মুদ্রাটা দেখছেন ইতালির, একটা মজার জিনিস দেখাই। আপনি হয়তো ভাবছেন এই নোটটায় কী সব আঁকিবুঁকি কাটা রয়েছে। না, আসলে তা নয়। আঁকিবুঁকি কাটা রয়েছে ঠিকই, এটাকে বলে শর্ট স্নটার, মানে একটা শুভেচ্ছা বার্তাও একে বলতে পারেন। বন্দীদের ব্যবহারের জন্য আলাদা নোটের সংগ্রহ রয়েছে, সেনাবাহিনীর জন্য ব্যবহৃত নোট।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এবার চলে আসছি প্রথম বিশ্বযুদ্ধে। দেখুন এই মুদ্রাটি খুব মজার মুদ্রা, একদিকে ছাপা আছে আর একদিকে ছাপা নেই। তো এই মুদ্রার বৈশিষ্ট্য কি? এই মুদ্রার বৈশিষ্ট্য হলো এটি বন্দিশালার মুদ্রা। মানে বন্দিরা তারা জেলের মধ্যে থেকে বা বন্দিশালায় থেকে যে টাকা রোজগার করতেন তাদের একটা মূল্য দিতে হয়। এই মুদ্রাটাকে নিয়েই তারা বন্দিশালা থেকে কোনো রকমভাবে পালিয়ে গেলে নিজেদের দেশে ফিরে যেতে পারতেন। তাই জার্মানি এই বিশেষ ধরনের মুদ্রা চালু করে। অর্থাৎ কোনো বন্দি যতক্ষণ না অফিসিয়ালি রিলিজড হচ্ছেন ততক্ষণ তিনি সেই দেশের অফিসিয়াল কারেন্সি পাবেন না। এই মুদ্রাটি নিয়ে তিনি চায়ের দোকানেই যান বা খাবারের দোকানেই যান, যেই দেবেন তক্ষুনি বোঝা যাবে ইনি বন্দিশালা থেকে পালিয়েছেন এবং কোন বন্দিশালা থেকে পালিয়েছেন। তখনই সেই দোকানি পুলিশকে ডেকে তাকে গ্রেফতার করিয়ে দিতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ভারতেও কাগজের খুচরো তৈরি হয়েছিল। তার পাশাপাশি ট্রেনের টিকিট অর্থাৎ এডমন্ডসন টিকিটে ছাপা খুচরো পয়সাও রয়েছে সংগ্রহে। সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি বিশ্বের সবচেয়ে ছোট ও বড় কয়েন, সবচেয়ে কম ও বেশি অঙ্ক বা ডিনোমিনেশন লেখা কয়েন ও নোট। সবচেয়ে বড় নোটের সংগ্রহ রয়েছে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের কাছে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম ডিনোমিনেশনের কাগুজে মুদ্রা। কম ডিনোমিনেশন মানে 1 পাউন্ড যে মুদ্রাটি ছিল তখন তার 240 ভাগের 1 ভাগ। আর এটা যেহেতু ওই পয়সাটাকে টাকায় কনভার্ট করা হচ্ছে সেই জন্য দেখুন পয়সার ছাপটা এখানে রয়েছে এবং উল্টো দিকেও দেখুন সেই পয়সার ছাপটা রয়েছে। অর্থাৎ যাতে যারা ব্যবহারকারী তারা তো তখন অত শিক্ষিত ছিলেন না, বুঝতেই পারছেন 1942 সাল, তখন শিক্ষার হার অনেক কম। দেশটার নাম ফিজি, ইংল্যান্ডের উপনিবেশ। তো সেই দেশে এই মুদ্রাটা তখন চালু হয়েছিল, সবচেয়ে ছোট মুদ্রা, কম মানের মুদ্রা। তখনই প্রশ্ন আসে আর একটা, যে তাহলে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় মুদ্রাটা পরে দেখাচ্ছি, তার আগে দেখাই এ যাবৎকাল যত মুদ্রা পৃথিবীর বাজারে বেরিয়েছে কাগজের মুদ্রা, তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? বড় মানে দুটো অর্থে, একটা হচ্ছে তার আয়তনে আর একটা হচ্ছে মুদ্রার যে ভ্যালু, মানে সেইটা দিয়ে আমি কতটা জিনিস কিনতে পারি সেই হিসেবে। দেখুন এটা পৃথিবীর সবচেয়ে বড় নোট যেটা ব্যবহার করা হয়েছে, রাশিয়ার নোট। এবং এই নোটটি ঠিক প্রথম বিশ্বযুদ্ধের আগে চালু ছিল। প্রশ্ন হচ্ছে এই নোটটা দিয়ে ঠিক কতটা জিনিস কেনা যেত? এই নোটটা দিয়ে কতটা জিনিস কেনা যেত সেটা বললেই বুঝতে পারবেন। রাশিয়ার মুদ্রায় সেই সময় এইটা দিয়ে 500 রুবল মূল্যের সোনা কেনা যেত, মানে বিপুল পরিমাণ। সেই পরিমাণ আমারও জানা নেই। এখন প্রশ্ন হচ্ছে লোকে এই টাকাটা নিয়ে করতো কি? মনে রাখবেন যে এই ধরনের টাকা মূলত ব্যবসার কাজে ব্যবহার হতো, ব্যবসায়িক প্রয়োজন মেটাতে ব্যবহার করা হতো। প্রত্যেকটা লোক যে প্রত্যেক দিন বাজারে এই ধরনের মুদ্রা নিয়ে যাচ্ছেন তা নয়। তখন সবচেয়ে যে ছোট মুদ্রাগুলো ছিল খুচরো পয়সা, সেগুলো দিয়েই প্রচুর জিনিস কেনা যেত। এবার একটা জিনিস দেখাবো, সবচেয়ে ছোট মুদ্রা। এই যে ছোট্ট বিন্দুর মতো জিনিসটা দেখছেন, এটাও একটা কয়েন। এর অনেক গল্প আছে, কি করে জানা গেল এটা কয়েন। শ্রীলঙ্কার একটা স্ক্রিপ্ট থেকে প্রথম জানা গিয়েছিল যে এই ক্ষুদ্র জিনিসগুলো আসলে ভারতের মুদ্রা। টাকাটা কতটা ছোট সেটা বোঝানোর জন্য পাশে আমি একটা এখনকার 10 টাকার কয়েন রেখেছি। এখন প্রশ্ন হলো এই এত ছোট জিনিসটা যে কয়েন কি করে বোঝা গেল? শ্রীলঙ্কার একটা স্ক্রিপ্ট থেকে বোঝা যায় যে এই অত্যন্ত ক্ষুদ্র জিনিসগুলো কয়েন, এবং পরে ইনলার্জ করে দেখা যায় যে এই কয়েনগুলো আসলে এক একটা জায়গার। আমার কাছে যেটা আছে এটা বিজয়নগরের কয়েন, এটা গোল্ড কয়েন, এটাকে বলে বেল। আর তার পাশাপাশি দেখাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় যে মুদ্রাটা, মানে টাঁকশালে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় মুদ্রাটা, এটা মেক্সিকোর মুদ্রা। তখন দেশটার নাম মেক্সিকো ছিল না, সেটা ছিল স্প্যানিশ একটা কলোনি। এবং সেই মুদ্রায় ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন, আমার এই আঙুলের ওপরে দেখুন IND লেখা আছে, মানে ইন্ডিয়া, স্প্যানিশ ইন্ডিয়া। তখন ভারত তাদের কাছে, ইউরোপের লোকেদের কাছে একটা খুব আকর্ষণের জায়গা ছিল, তাই সেটাকে তারা ইন্ডিয়া ভেবেছিল, যে কারণে আমরা বলি ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ে সরকারের কিছু হঠকারী সিদ্ধান্তের জন্য সেই দেশে যে বিপুল পরিমাণ আর্থিক সংকট তৈরি হয়েছিল, এই মুদ্রাটি হলো তার একটি উদাহরণ। একের পিঠে দেখুন 14টা শূন্য রয়েছে, $100 ট্রিলিয়ন। অথচ এই এক বান্ডিল নোট দিয়ে বড়জোর 1 পাউন্ড পাউরুটি পাওয়া যেত। পৃথিবীতে যত নোট আজ পর্যন্ত বেরিয়েছে হাইয়েস্ট ডিনোমিনেশনের নোট এটি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ, এই সময় চালু মেটাল এবং মুদ্রা তৈরির যেগুলো খুব সাধারণ মেটেরিয়াল, মেটাল ছাড়াও সেগুলোর খুব অভাব দেখা যায়। এই অভাবের সময় জার্মানির এই মুদ্রাটা দেখুন, একটা গোল কাগজের মুদ্রা, মানে কাগজের পয়সা বিরাট বড় একটা গোল, তার পাশে দেখুন এখনকার 10 টাকা। বুঝতেই পারছেন যে কত বড় বড় কাগজের কয়েন তখন তৈরি হতো মেটালের অভাবে। আরও একটা মজার জিনিস দেখাই, এটাও জার্মানির, এটা জার্মানির বিয়েলফিল্ড। বিয়েলফিল্ড বিখ্যাত হচ্ছে সিল্কের জন্য, মানে রেশম। এই নোটটা রেশম দিয়ে তৈরি, একদম কোণে সেলাই করা, দুটো দিক জুড়ে নেওয়া হয়েছে সেলাই করে, এবং সেইভাবে এই নোটটি বাজারে চলতো। একটু দামি নোট, এটা হচ্ছে 25 মার্ক, মানে ওদের দেশের 25 টাকার মুদ্রা। আর এই যে বিশ্বযুদ্ধের সময় নানা রকম সমস্যা হচ্ছে, শুধু জার্মানিতেই হয়নি। এটা দেখুন স্পেনের একটা মুদ্রা, একটা ছোট গোল একটা চাকতি, একদিকে দেশের চিহ্ন দেওয়া, আর উল্টো দিকের যে অংশটা ফাঁকা সেইখানে একটা ডাক টিকিট আটকে দেওয়া হয়েছে, মানে এটা সরকারিভাবে স্পেনের তখন মুদ্রা হিসেবে চালু হয়ে গেল। ব্রিটিশ ইন্ডিয়া, আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলছি, এখানে 684টা ছোট ছোট দেশীয় রাজ্য ছিল। সবাই যে মুদ্রা বার করতো এমন নয়, কেউ কেউ মুদ্রা বার করতো। আমি এখনো পর্যন্ত এমন 23-24টা জায়গার সন্ধান পেয়েছি যাদের আলাদা কাগজের কুপন মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। এইটা দেখুন সাইলা, এই সাইলা এখন পশ্চিম ভারতে, একটা দিক কিচ্ছু নেই, আর এডমান্ডসন টিকিট, যেটা ট্রেনের টিকিট বলি আমরা, তাতে ছাপা একটা মুদ্রা। এটাই তখন ছিল লিগ্যাল টেন্ডার, অর্থাৎ এটা দিয়ে জিনিস কেনা বেচা করা যেত। যুদ্ধের সময় যখন এক দেশ অন্য দেশকে দখল করে, অত কম সময়ের মধ্যে নোট ছাপানো সম্ভব হয় না। সেই সময় কি করা হয়, যে নোটগুলি চালু রয়েছে তার ওপর একটা স্ট্যাম্প মেরে দেওয়া হয়, কখনো হাতে কখনো মেশিনে। এই যে নোটটি এখানে রয়েছে, বা নোট দুটি এখানে রয়েছে, এগুলি যুগোস্লাভিয়ার নোট, তার উপরে জার্মানি নিজেদের স্ট্যাম্প মেরে দিয়েছে। শুধু সংগ্রহ নয়, মুদ্রা নিয়ে চর্চাতেও সমান আগ্রহ লক্ষ্য করা যায় প্রকাশিত গবেষণামূলক বই বহির্ভারতের মুদ্রায় হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রভাব বিষয়ক বইটিতে। সুমিত্র জানালেন, মুদ্রার বহু দিক রয়েছে, অসংখ্য দিক রয়েছে। কেন বৌদ্ধ ধর্ম? আসলে মুদ্রা চর্চা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, সনাতন ভারতীয় ধর্মের রাজ্যাভিষেকের যেসব চিহ্ন, সেগুলো ধীরে ধীরে বৌদ্ধ ধর্মে প্রবেশ করেছে, এবং সেই চিহ্নগুলো আমাদের দেশ থেকে কখনো উত্তরে কখনো পূর্বে, অনেক সময় পশ্চিমেও, ঠিকই বলছি, অনেক সময় পশ্চিমেও ছড়িয়েছে। বা আরও যদি গভীরভাবে দেখেন, ছাতা, পতাকা বৌদ্ধ ধর্মের মাধ্যমে এগুলো দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়েছে। আবার চোরতেন চীনেও দেখা যাচ্ছে, মুদ্রার মাধ্যমে দেখতে পাই আমরা কোরিয়া, জাপান, বহু জায়গায় এই চিহ্নগুলো ছড়িয়েছে। তাই আমি খুব কৌতূহলী হই, এগুলো গেল কিভাবে, এর উৎস কী, এইগুলো নিয়ে চর্চা করতে করতেই আমার সংগ্রহ কিছুটা বৌদ্ধ এবং ভারতের বাইরে বৌদ্ধ এবং হিন্দু ধর্মমুখী হয়ে যায়। এবং সেই চর্চা করতে করতে একটা বইও আমি লিখেছি, সেই বই, এটা কোনো ধর্মের বই নয়, এটা কোনো মুদ্রার বই নয়। তাহলে বইটা কিসের? এই বইটা হলো ভারত থেকে কিভাবে বৌদ্ধ ধর্মের মাধ্যমে হিন্দু এবং বৌদ্ধ চিহ্ন, কাল্পনিক প্রাণী এবং আমাদের যারা দেবদেবী, তারা কিভাবে বিপুল জায়গায় ছড়িয়ে পড়লেন, এমনকি স্বস্তিক চিহ্ন শব্দটাই সংস্কৃত। অনেকে বলেন কেন, এর তো জার্মান প্রতিশব্দও আছে। নিশ্চয়ই আছে, কিন্তু এই চিহ্নটা কিভাবে ছড়িয়ে পড়লো, সেই রুটটা দেখলে বোঝা যাবে যে এর উৎস আসলে ভারতই। এই রকম চিহ্নগুলো জার্নি, কিভাবে সেগুলো বিভিন্ন ভৌগোলিক এবং বিভিন্ন রাজনৈতিক সীমানা পার করে এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়লো, এমনকি আফ্রিকাতেও, সেইগুলো নিয়েই আমার এই বই। আর সেগুলো নিয়েই আমার হিন্দু ও বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে তার কি প্রভাব মুদ্রার মাধ্যমে তা লিখেছি। সব মিলিয়ে বলা যায়, মুদ্রা সংগ্রহ কেবল অর্থ বা মুদ্রা জমানোর চেয়েও অনেক বেশি কিছু। এটি ইতিহাস অন্বেষণ করার, কারুশিল্পের কদর করার এবং অতীতের নিদর্শনগুলিকে সযত্নে সংরক্ষণ করার একটি অনন্য মাধ্যম। ক্যামেরা চলছে।